আজকে আমরা ফ্রিকশনের দ্বিতীয় ভিডিও ক্লাস শুরু করতে চলেছি, অনলাইন ক্লাস। তো আগের দিন আমরা বেশ কিছু ফ্রিকশনের অংশ করে ফেলেছি, তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো। তো আজকে দ্বিতীয় দিনে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করবো, আগের দিন আমরা নবতলের ক্ষেত্রে স্থিতিকোণ বা বিরামকোণ সম্পর্কে আইডিয়া হয়েছে, ঘর্ষণ কোণ, ঘর্ষণ গুণাঙ্ক, এর সমান নিউম্যান, ফ্রিকশনাল ফোর্স, বেশ কিছু প্রবলেম আলোচনা করেছে। তো আজকে তোমাদের ফ্রিকশনের প্রথম যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে নবতলের উপর অবস্থিত কোন বস্তুর সাম্য বা সাম্যাবস্থা। ভালো একটা বিষয়, নবতলের উপর কোন একটা বস্তু আছে, তার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো আলোচনা করতে হবে। তো ধরো প্রথম ধরে নিই, বড় করে একটু ছবিটা আঁকতে তোমাদের দেখতে সুবিধা হবে। নবতলের অতিকোণ থিটা, এটা একটা বস্তু, প্রথম এক নম্বর দুটো কেস দেখবো। একটা বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে, সেটাকে আটকাতে হবে, সাম্য মানে স্থির রাখা। মানে নিম্ন গতি রোধ করতে ন্যূনতম কত বলের প্রয়োজন। কোন একটা ব্লক, এম ভরের ব্লক, নবতল দিয়ে নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে, তার নিম্ন গতিটা রোধ করতে ন্যূনতম কত বল প্রয়োজন সেটা আমরা কি করে বার করবো দেখি। এখানে আমাদের কি কি জানি, এম ভরের ব্লক, এদিকে লম্ব বল, এদিকে এম জি, এম ভর ধরে নিয়েছে, সাইন থিটা, এদিকে এম জি কস থিটা, এদিকে ফ্রিকশন। যেহেতু নিম্ন গতি চেষ্টা করছে নিচের দিকে আসার, তাহলে ফ্রিকশনটা সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে, তাহলে দিয়ে কাজ করছে মিউ এল। এটাকে আটকাতে হবে। নিম্ন গতি মানে কি, এখানে এম জি সাইন থিটা মিউ এল এর থেকে বড়, তাই নিচের দিকে নেমে চলে আসছে, মানে থিটার মানটা আমাদের স্থিতিকোণের থেকে বড়। তো এবার আমরা মনে করি এটাকে আটকানোর জন্য, আটকাতে গেলে কি উপর দিকে বল প্রয়োগ করতে হবে। এদিকে একটা এফ বল প্রয়োগ করছি, যেটা করছি নবতলের যে অনুভূমিক, অনুভূমিকের সঙ্গে ফাই কোণ, নবতলের সাথে ফাই কোণে একটা বল আমরা প্রয়োগ করলাম। এটা হচ্ছে এই বলটাই চেষ্টা করছে আটকানো। তাহলে দেখো এখানে এদিকে একটা অংশ এফ কস ফাই, এদিকে অংশ এফ সাইন ফাই। তাহলে সাম্যাবস্থায় কি লিখতে পারি, সুতরাং mg sin থিটা সমান mg sin থিটার উল্টো দিকে আছে মিউ এল প্লাস f cos ফাই। এটা হচ্ছে x অক্ষ বরাবর আমরা ব্যালেন্স করলাম, mg sin থিটাটা মিউ এল আর f cos থিটা দ্বারা প্রসারিত হলে সামনে থাকবে, এক নম্বর। আর এই বরাবর যদি করি, উপর দিকে n আছে প্লাস f sin ফাই আছে, সমান হচ্ছে mg cos থিটা। তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে, মানে সাম্যাবস্থায় আমরা এটা পেলাম, n equals to mg cos থিটা minus f sin থিটা। তাহলে এবার দ্বিতীয় সমীকরণে যে n এর মানটা পেলাম,
সেই n এর মানটা আমরা বসিয়ে দেবো প্রথম সমীকরণে। তাহলে অতএব mg sin থিটা সমান মিউ ইনটু n এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি mg cos থিটা মাইনাস f sin phi প্লাস f cosine ব্র্যাকেট নেই সরি। তাহলে এখান থেকে আমরা এরটা যদি বার করি f বের হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ cos থিটা এই সাইডে আসবে বাই cos phi minus mu sin phi। f এর মানটা আমরা এরকম পেলাম। f এর মানটা কে আমরা একটু মডিফাই করব। আগের দিনও দেখেছিলাম মিউ এর জায়গায় tan ল্যামডা, ঘর্ষণ কোণ মিউ সমান tan ল্যামডা। মিউ সমান আমরা জানি tan ল্যামডা, দেখা যাচ্ছে না, ঘর্ষণ কোণ মিউ জানি tan ল্যামডা। তো মিউ এর জায়গায় আমরা যদি tan ল্যামডা দিয়ে রিপ্লেস করে দিই মিউ সমান tan ল্যামডা, তাহলে রিপ্লেস করলে আমি উপরে লিখি তাহলে আমরা পেলাম f সমান mg, এখানে মিউ এর জায়গায় tan ল্যামডা বসাবো, sin থিটা tan ল্যামডা cos থিটা বাই cos phi minus tan ল্যামডা মিউ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম হচ্ছে tan ল্যামডা, কারণ মিউ সমান tan ল্যামডা আমরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ল্যামডাকে বলে ঘর্ষণ কোণ। ওকে, তাহলে এটাকে যদি একটু ক্লিয়ার করে নিই, ট্যানটাকে sin বাই cos এ ভেঙে নিলাম, দিয়ে লসাগু করলে sin থিটা cos ল্যামডা মাইনাস cos থিটা sin ল্যামডা মানে sin, উপরে হলো থিটা মাইনাস ল্যামডা, আর নিচে হলো cos থিটা আলফা সরি পাই প্লাস মানে আমাদের f এর এক্সপ্রেশনটা এরকম চলে যাবে। আমি ছোট করলাম। তো এখন আমরা কি করলাম, আমরা লেখা লাইন করিনি, তোমরা করবে। ট্যানটাকে sin থিটা বাই cos থিটা tan ল্যামডাকে ভেঙে লসাগু করলে দেখে চলে আসছে আমাদের sin a মাইনাস b মানে sin a cos b মাইনাস cos a sin b, আর cos a প্লাস b মানে cos a cos b মাইনাস sin a sin b। সেই সূত্র আমি প্রয়োগ করেছি আমাদের অঙ্কে। তাহলে এটা কিভাবে লিখে ফেললাম। সুতরাং f এর মান ন্যূনতম হবে যখন এই এক্সপ্রেশনটা এটা ন্যূনতম মানে জিনিসটা সর্বোচ্চ cos থিটা প্লাস phi প্লাস সরি থিটা না phi প্লাস ল্যামডা টু, আর নিচে cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তার মানে phi প্লাস ল্যামডা হবে 0। এটাই হচ্ছে নির্ণেয় শর্ত। তাহলে ল্যামডার মানটা হচ্ছে মাইনাস 5, ল্যামডার মানটা হচ্ছে মাইনাস 5। সুতরাং এর মিনিমামটা চলে এলো, ন্যূনতম মানটাকে বলছি এর মিনিমাম, এম জিনিসটা তো 1 হয়ে গেছে, sin দেখো ল্যামডাটা কত মাইনাস 5, তাই লিখছি থিটা প্লাস 5, কেন প্লাস হলো মাইনাস আছে বসিয়ে দিলে প্লাস। তাহলে এটাই হচ্ছে ন্যূনতম বলের মান, যে বলটা প্রয়োগ করলে বস্তুটাকে নততল বরাবর নিচের দিকে নেমে আসাটা আটকে দেওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে ন্যূনতম বলের মান, মিনিমাম ফোর্সের ভ্যালু, যেখানে নততল বরাবর সাম্য মানে কি, এই ক্ষেত্রে সাম্যটা হচ্ছে নিম্ন গতিকে রোধ করা হলো, বস্তুটা নততল বরাবর চাইছে নিচে নেমে আসতে, তাহলে এই মানের বলটা ন্যূনতম বল প্রয়োগ করলে ওটাকে আটকে দেওয়া যাবে, নিচে নামতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গাণিতিকভাবে প্রমাণ করলাম। তার মানটা হলো mg sin থিটা প্লাস phi, থিটাটা হচ্ছে প্রতিকোণ, ফাইটা হচ্ছে ফোর্সটা,
নদতলের সঙ্গে কত অ্যাঙ্গেল টেনেছি সেখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এরপর চলে আসি নদতল বরাবর নিম্নবিদ্যুৎ রোধ হলো 2 নম্বর সাম্যাবস্থার ক্ষেত্রে ঊর্ধ্বগতিকে রোধ করতে হবে, উপরে উঠতে দিলে হবে না। নদতল বরাবর বস্তুর ঊর্ধ্বগতি রোধ করে সাম্য সৃষ্টি করছে। ঊর্ধ্বগতি রোধ করা মানে সেখানে কি, সেখানে বস্তুটা উপর দিকে ওঠার চেষ্টা করছে, সেটাকে আটকাতে হবে। নিচেও নামতে দেবো না, সামনে থাকলো, উপরে উঠতে দেবো না, সেটাও সামনে থাকলো। ঠিক আছে, তাহলে এই দুটো ঘটনা হতে হবে। তাহলে ছবিটা কেমন, তো ঊর্ধ্বগতি মানে ঊর্ধ্বগতি রোধ মানে বস্তুটা যখন উপর দিকে ওঠার চেষ্টা করবে তখন মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা উপর দিকে উঠতে পারে সেটা আমরা হিসাব করতে চাইছি। ঠিক আছে, উপর দিকে যখন ওটার অতিক্রম করবে সেই ফোর্সটা কত সেটা আমরা মান করতে চাইছি। মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই পর্যন্ত স্থির থাকবে, তার থেকে বেশি হলে তো উঠেই যাবে। তাহলে কি কি থাকছে, বস্তুটা উপর দিকে ওঠার চেষ্টা করবে, তার মানে এদিকে মিউ এল, এদিকে এমনি সাইন থিটা থাকবে, এটা থিটা, এদিকে লম্ব প্রতিক্রিয়া, এদিকে এমজি cos থিটা। তো বস্তুটা উপর দিকে ওঠার চেষ্টা করছে, তাই ফ্রিকশনটা চলে এসেছে নিচের দিকে। তো ধরলাম ন্যূনতম যে বল ওটাকে আটকে রাখা যাবে সেটা হচ্ছে এফ, তার থেকে বেশি বল প্রয়োগ করলে এই একই করে টানা হচ্ছে। ন্যূনতম বল প্রয়োগ করলে ওটা উপর দিকে ওটা উপক্রম করবে। ন্যূনতম প্রশ্ন কি, ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরে ওঠার উপক্রম করে। এর থেকে বেশি বল প্রয়োগ করলে উঠবে, কিন্তু এই বল পর্যন্ত সাম্যাবস্থায় থাকবে বা ঊর্ধ্বগতিটাকে রোধ করে রাখতে পারবো। নিচে নামার তো পারলোই না, ঊর্ধ্বগতি মানে উপর দিকে ওঠার চেষ্টা করছে, তাহলে আমাদের এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। তো আমরা চলে আসি ক্যালকুলেশনে। তো আমরা উপাংশগুলো একটু লিখে নিই। উপাংশগুলো ভাবলে এদিকে হচ্ছে f cos থিটা cos phi, এদিকে হচ্ছে f sin phi। তাহলে সাম্যাবস্থার ইকুয়েশনগুলো আমরা পেয়ে যাচ্ছি mu l প্লাস mg sin থিটা সমান f cos phi। এদিকে mu l আছে, mg sin থিটা আছে, এরা দুজন মিলে যে ম্যানেজ করলো। আর এই ডিরেকশনে একই থাকবে m প্লাস f sin phi সমান mg cos phi। এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাচ্ছি mg cos theta minus f sin phi। n এর মানটা আমরা পেয়ে গেলাম সেকেন্ড ইকুয়েশন থেকে, mg cos theta minus f sin phi। এটা আবার ইকুয়েশন নাম্বার 2, এটা আমরা বসিয়ে দেব একে। অতএব mu mg cos theta minus f sin phi সমান প্লাস mg sin theta equals to f
cos phi। ওকে, তো আগেরটার মতনই আমরা আবার এখান থেকে এরটা বার করে নিই। ওদিকে গেলে এটা এদিকে আসছে, তাহলে mg কমন গেল। ইকুয়েশনগুলো আমরা একবার দেখে নিই ঠিকঠাক করলাম কিনা। m প্লাস m cos phi প্লাস m cos theta আর mg sin theta প্লাস mu n প্লাস 2 ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা মানটা বসিয়ে দিই। এখানে দেখো আমাদের তাহলে mg mu cos phi plus এদিকে আছে প্লাস sin theta divided by mu sin phi plus cos। তাহলে আমরা এখান থেকে f এর একটা মান পেয়ে গেছি। এবারে এই f এর মান থেকে আগের মতনই mu এর জায়গায় tan lambda যদি বসিয়ে দিই, mu এর জায়গায় tan lambda যদি বসিয়ে দিই, তাহলে আমাদের যেটা চলে আসছে mu এর জায়গায় tan lambda বসিয়ে দেবো। এখন mu সমান tan lambda তাহলে বসিয়ে দিলে এবার আসছে mg tan lambda cos theta plus sin theta tan lambda sin phi plus cos theta mg sin of theta plus lambda and cos of lambda minus phi। আচ্ছা কোন একটা কারণ cos a cos b মাইনাস প্লাস sin a sin b মানে cos a cos b মাইনাস sin প্লাস sin a sin b করলে হয় মাঝখানে যদি প্লাস হয় তাহলে cos এর মাইনাস হয়, আর sin এর ক্ষেত্রে মাঝখানে প্লাস হলে সূত্রটা প্লাসেই আসবে। তাহলে আবার সেই একই f এর মান যখন মিনিমাম মানে জিনিসটা 1, সুতরাং f সমান f মিনিমাম হবে ন্যূনতম হবে যখন cos lambda minus phi plus 1 অর্থাৎ lambda minus phi plus 0 বা lambda plus 2। এটাই হচ্ছে মিনিমাম ফোর্স হওয়ার শর্ত। সুতরাং f মিনিমামটা চলে এলো, f min মানে তার মানে এটা 1 দিস mg sin। দেখো সূত্রটা সেই আগের পার্টের মতনই চলে এসেছে। আগের ক্ষেত্রেও নিম্ন গতিরোধ করার ক্ষেত্রে নিচের দিকে নামাটাকে আটকাতে হবে। কত বল লাগবে? মিনিমাম md sin theta plus phi। উপর দিকে ওঠানোর চেষ্টা করতে হবে, উপক্রম করতে হবে। যে বলটা মিনিমাম কত বল প্রয়োগ করলে ওটাকে আটকে রাখা যাবে, তার থেকে বেশি হলে উঠে যাবে, সেটা হচ্ছে md sin theta plus phi। তো দুটোর উত্তর সেম হলো। এটাই হচ্ছে নততলে কোনো বস্তুর সাম্যাবস্থা। এটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এরপর চলে আসি আমাদের পরবর্তী আলোচনার বিষয়। কিছু প্রবলেম আমরা দেখব। তো বলছে একটা আর ব্যাসার্ধের অর্ধগোলকাকৃতি হেমিস্ফেরিক্যাল আর ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধের একটা অর্ধগোলকাকৃতি বাটি আছে। এই ভিতরে তলদেশে এখানে একটা বস্তু কত উচ্চতা অবধি স্থির থাকতে পারবে, একটা বস্তুকে আমি রাখি, ওটা পিছনে নেমে আসবে না,
এই বস্তুর সাথে বস্তুটি উল্লম্ব কত উচ্চতা পর্যন্ত স্থির অবস্থায় থাকতে পারে। থাকবে আমার অর্ধ গোলাকার যে বাটি তার ভিতরে তলে থাকবে, ভিতরে তলে। আর বস্তু আর তলের বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা বলেছে। এটা খুব কমন প্রবলেম, বিভিন্ন বইতেও থাকে। তো মনে হলো এই প্রবলেমটা দেখিয়ে দেওয়া দরকার, তাই তোমাদের একটু এখানে আমি আলোচনা করে দিচ্ছি। তো আমরা ধরলাম বস্তুটা কত উল্লম্ব উচ্চতায় পারে, এইচ উচ্চতায়, এইটুকু ধরলাম এইচ, এটা আমাদের অনুভূত তল। এইচ উচ্চতা অবধি স্থির থাকতে পারে। তো আমরা প্রথমে একটা ধরছি বস্তুটা এই বাটিটা স্থির আছে, যদি ঘোরে তাহলে দেখবেন পর একটা নির্দিষ্ট বেগে যদি ঘোরে তখন কি হয় সেটা পরে প্রবলেম আসছে। তো এইচ উচ্চতা অবধি স্থির আছে, তাহলে এইটুকুনি ধরলাম, এটাকে বললাম এটা ও, এটা বললাম এ, এটা সেন্টার সি। তাহলে ওবিটা হচ্ছে এখানে কি কি বল কাজ করছে, তাহলে এটা এইচ। আমি আর লিখলাম না, দূরে লিখি, আর হচ্ছে কোন মতো কাজ জিনিস দেখাবো। তো মনে করছি উচ্চতাটা হলে এইচ, এইচ এর মানটা বার করতে হবে, এক্সপ্রেশনের মধ্যে মিউ থাকবে, রেডিয়াস থাকবে আর। তো দেখো এটা যদি এম ভর ধরি, তাহলে এম ভর ধরলে তার একটা এমজি কাজ করছে এদিকে, দেখা যাচ্ছে ঠিকঠাক, তার একটা এমজি কাজ করছে। তলের সঙ্গে লম্ব প্রতিক্রিয়া আছে এদিকে, আচ্ছা এইদিকে কাজ করবে নলতলের মতো। আমরা এখানে যদি জুড়ে নিই লম্বটা, এটা বললাম থিটা, এটা বললাম থিটা কোণ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এদিকে হচ্ছে mg cos থিটা, এদিকে হচ্ছে mg sin থিটা। এমটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তার মানে mg sin থিটার জন্য বস্তুটা চাইছে নিচে নেমে আসতে, তার মানে পুরো দিকে একটা ফ্রিকশন কাজ করছে, মানে মিউ এর কাজ করছে। এখানে দেখো তার মানে mg sin থিটা সমান f মানে মিউ এর, আর n মানে হচ্ছে mg cos থিটা, mg sin থিটা সমান মিউ cos থিটা, তাহলে মিউ সমান ছিল tan থিটা। ছবি থেকে আমাদের বার করতে হবে, তাহলে sec থিটা আসছে, আমি sec থিটা বললাম। দেখো এই যে ছবিটাকে আমরা আঁকি, এটা থিটা, মানে এই কোণটা থিটা হবে, এইটুকু এইচ, এটা আর, এটা হচ্ছে আর মাইনাস এইচ। cos থিটা হচ্ছে এটা, এটা sec থিটা মানে আর বাই এটা, তাহলে এটা সুবিধা হবে, তাই আমরা এটা নিলাম রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1 প্লাস sin স্কয়ার, তাহলে sec থিটা হচ্ছে আর বাই r minus h equal to this, h equals to চলে আসছে, উল্টে দিলে 1 minus h by r plus 1 by root over 1 plus sin square, then h equals to r into 1 minus 1 by this. So this is the expression for this numerical problem. Answer. So this is the required height. So this is the maximum height যে উচ্চতা অবধি বস্তুটি স্থির অবস্থায় থাকতে পারে। এরপর চলে যাই, আমি বলছিলাম যদি এটা স্থির অবস্থায় আছে, যদি এটা ঘুরতে আরম্ভ করে, একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছে, নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে একটা অনুভূমিক বাটি ঘুরছে, তার ভিতরে স্থির থাকতে হবে, একটু জটিলতা বেশি।
নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে একই প্রবলেম এটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরছে ওমেগা বেগ নিয়ে নিজের অক্ষের উপর ঘুরছে ব্যাসার্ধ আর সেন্টার আর ও কত উচ্চতা অবধি থাকবে বললাম এই বিন্দু সেই আগেরটার মতো এই হচ্ছে একটা বাটি ওমেগা বেগ নিয়ে ঘুরছে ওমেগা কৌণিক বেগে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে তো এর ভিতরে কত উচ্চতা পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় থাকতে পারবে সেটা আমাদের দেখতে হবে দেখো প্রবলেমটা আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই এখানে যা যা ছিল সেগুলাই করে নি এদিকে এমজি দেখা যাচ্ছে ঠিক করে এদিকে এমজি কাজ করছে এদিকে থিটা কোণ ধরে নিয়েছে এদিকে এমজি cos থিটা এদিকে এমজি sin থিটা এদিকে ফ্রিকশন এদিকে নরমাল এবার যখন একটা বস্তু বৃত্তপথে ঘোরে তার বৃত্তপথের কেন্দ্রের দিকে একটা নির্দিষ্ট অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় তো একটা ভাবেও ভাবা যায় এই কোণটা থিটা বৃত্তপথে ঘুরলে বৃত্তপথের বাইরের দিকে টলিক বল সৃষ্টি হয় এটা হচ্ছে যদি আমরা বলি এটাকে x বলি আমাদের এখানে প্রমাণ করতে হবে অঙ্কটায় ওমেগা স্কয়ার r বাই g প্রমাণ করতে হবে যেটা প্রমাণটা দেখিয়ে দিই ওমেগা স্কয়ার r বাই g এটার মান কত বার করতে হবে সেটা আসবে sec থিটা মাইনাস মিউ cosec থিটা বাই 1 প্লাস মিউ tan থিটা sec থিটা মাইনাস এটা আমাদের প্রমাণ করতে হবে মিউ cosec থিটা বাই 1 প্লাস মিউ tan থিটা তাই তো দেখি এর একটা প্রবলেম 1 প্লাস মিউ tan থিটা যাই হোক তো আমাদের এই প্রবলেমটাকে প্রুভ করতে হবে এটা ঘুরছে একটা বস্তু নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় আছে ঠিক আছে এবার যেহেতু বৃত্তপথে ঘুরছে তার বাইরের দিকে একটা বল অপকেন্দ্র বল m ওমেগা স্কয়ার x কাজ করছে m ওমেগা স্কয়ার x যদি হয় দেখেন এই থিটা বাই এটা 90 এটা প্লাস এটা আর এটা প্লাস তাহলে এটা হচ্ছে m অংশ দিকে m ওমেগা স্কয়ার x cos থিটা এই বরাবর হচ্ছে m ওমেগা স্কয়ার x sin থিটা এবার তোমরা কাজ নরমাল ইকুয়েশন ব্যালেন্স করে নিয়ে বাকিটা আমরা সবাই করে ফেলতে পারবো আর x এর মানটা পেয়ে যাবো ছবি থেকে আমার এসিটা তো হচ্ছে কত দেখো এই যে ছবিটা পেয়েছি এই সি এটা যদি হয় তাহলে x ধরেছে থিটা এটা হচ্ছে r তাহলে x বাই r এটা থিটা না এটা থিটা সরি x বাই r হচ্ছে sin থিটা x বাই r সমান হচ্ছে sin থিটা আমরা ব্যালেন্স করি ইকুয়েশনগুলো তাহলে মিউ l এই বরাবর আগে করব তাহলে মিউ l প্লাস m ওমেগা স্কয়ার x cos থিটা সমান mg sin থিটা ব্যালেন্স অবস্থায় আছে একটা বস্তু ওটা প্রমাণ করতে হবে আর এই বরাবর বলে n ইকুয়ালস n এর উপর দিকে কি আছে n এর উপর দিকে আছে হচ্ছে mg cos থিটা প্লাস m ওমেগা স্কয়ার x sin থিটা
এই দুটো সমীকরণ এর সাহায্য নিয়ে আমরা উপরের যে প্রমাণপত্র দেওয়া আছে একটা প্রমাণ দিয়েছে ওমেগা স্কয়ার আর বাই জি এর মানটা বার করতে হবে এরকম একটা আসে, তো সেটা আমরা করবো। তো সেটা করার জন্য তাহলে এটা হচ্ছে এখানে ঘুরলে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে, এটা হচ্ছে অপকেন্দ্র বল। দেখি এবার আমাদের কি করে প্রমাণটা নিয়ে আসা যায়। হ্যাঁ, আমাদের ছবি ছিল হচ্ছে কত জানি x বাই r ছিল sin থিটা, এটা আমাদের কাজে লাগবে। তাহলে n এর মানটা এখানে বসিয়ে দিলাম, কত মিউ n মানে এটা মিউ m কি cos থিটা প্লাস মিউ m ওমেগা স্কয়ার x sin থিটা প্লাস m ওমেগা স্কয়ার x cos থিটা সমান mt। তাহলে প্রথম কাজ আমরা ওমেগা স্কয়ার যেটা আছে সেটা থেকে আমরা কমন নিয়ে নিই। আমাদের ওমেগা স্কয়ার x এর মান হচ্ছে r sin থিটা যদি বসিয়ে দিই, আচ্ছা তাহলে আমরা ওমেগা স্কয়ার গুলো কমন নিলাম, m কেটে যাচ্ছে, m গুলো সব কেটে দিলাম মনে মনে। ওমেগা স্কয়ার x কমন নিলে sin থিটা না cos থিটা প্লাস মিউ sin থিটা, ওমেগা স্কয়ার x টা কমন নিলে এটা পড়ে থাকলো cos থিটা, এটা থাকলো মিউ sin থিটা, আর এদিকে থাকলে m টা ঠিক আছে, তাহলে g কমন নিলে sin থিটা মাইনাস মিউ cos থিটা। এবার x r মানে x মানে হচ্ছে r sin থিটা বসিয়ে দেবো, x এর জায়গায় r sin থিটা বসিয়ে দেবো। তাহলে r sin থিটা যদি বসিয়ে দিই তাহলে এটা cos থিটা প্লাস মিউ sin থিটা, g টা আমি নিচে নিয়ে চলে গেলাম, ওমেগা স্কয়ার r বাই জি এর মানটা বার করতে হবে, সমান চলে আসছে sin থিটা মাইনাস মিউ cos থিটা। আশা করি তোমরা করতে পারবে, একটু বিচ্ছেদ করে দিতে হবে। cos থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে ওমেগা স্কয়ার r বাই জি ওমেগা স্কয়ার r বাই জি, এই রাশিটা আমরা তাহলে কত চলে এলো sin থিটা মাইনাস মিউ cos থিটা বাই sin থিটা cos থিটা প্লাস মিউ sin। এবার আমাদের সূত্রটা প্রমাণ করতে হবে কিভাবে, ওই ফর্মে নিয়ে যাব। নিচে 1 প্লাস মিউ tan থিটা আছে, তাহলে এখান থেকে cos থিটাটা কমন নিই, তাহলে cos থিটাটা যদি কমন নিই তাহলে sin থিটা ওপরটা যা থাকলো মিউ cos থিটা, এখান থেকে আমরা sin থিটা রাখলাম আর নিচ থেকে cos থিটা কমন নিলে 1 প্লাস মিউ tan থিটা, নিচটা প্রমাণ হয়ে গেছে, নিচটা চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এবার sin থিটা cos থিটা দিয়ে যদি ভাগ করি, sin থিটা cos থিটা দিয়ে ভাগ করলে sin sin কাটছে, প্রথমটা 1 বাই cos মানে sec চলে এলো, তাহলে sec থিটা, আর দ্বিতীয়টায় ভাগ করলে cos কাটছে, sin 1 বাই sin মানে মিউ cosec থিটা বাই 1 প্লাস মিউ tan। আমাদের ওমেগা স্কয়ার r বাই জি এই রাশিমালাটার মান আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় যাব। তো বলছে অনুভূমিক তলে নততল আছে, নতিকোণ থিটা, তোর উপর একটা ব্লক m ভরের ব্লক স্থির অবস্থায় আছে, এটা মসৃণ তল, এটা অমসৃণ, ঘর্ষণ গুণাঙ্কটা আমি বলে দিয়েছি। তো m ভরের
ব্লকটি নততলের উপর স্থির অবস্থায় আছে। M1 এর ব্লকটি নততলের উপর স্থির অবস্থায় আছে। নততলের ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক নততল ও ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক বলেছে মিউ লেস দেন cot থিটা। নততলটিকে অনুভূমিক কত ত্বরণ প্রয়োগ করলে বা কত ত্বরণে গতিশীল করলে ব্লকটি একই অবস্থায় স্থির থাকতে পারবে। কমা যদি এদিকে ঠেলি, যদি এদিকে গতিশীল করি তাহলে এটা উপর দিকে উপরে পিছলে যাবে। এই হলো আমাদের প্রশ্ন। নততলটা কত ত্বরণ গতিশীল করলে ব্লকটা একই জায়গায় আগের মতো স্থির অবস্থায় থাকতে পারবে, পিছলে উপর দিকে উঠে যাবে না। এই হলো আমাদের প্রবলেম। তো দেখো, আমরা যদি নততলকে এদিকে ত্বরণ দিই, ধরলাম এ ত্বরণ, তাহলে এই এর উপর এদিকে কাজ করছে এমজি, এর উপর একটা অলিক বল কাজ করবে, সিস্টেম ধরে যাচ্ছে এদিকে, তাহলে আমার এর উপর অলিক বলটা কাজ করবে, দেখি এম এ অলিক বল সিম্পল ফোর্স কাজ করছে। আর বাকি যা যা ছিল, এদিকে লম্ব বল, এদিকে হচ্ছে mg cos থিটা। বা যেহেতু এর চেষ্টা করছে উপর দিকে যাওয়ার, তাহলে ফ্রিকশনটা নিচের দিকে মিউ বাই এটা থিটা। তাহলে আমরা এখানে m এর দুটো কম্পোনেন্ট পাচ্ছি, উপাংশ m এর দুটো উপাংশ পাচ্ছি। এদিকে একটা আছে mg sin থিটা, তাহলে m এর দুটো উপাংশ, একটা হচ্ছে এইদিকে, এটা থিটা হলে এটা থিটা, তাহলে হচ্ছে m এ cos থিটা, আর নিচের দিকে হচ্ছে m এ sin থিটা। এই হচ্ছে আমাদের উপাংশ বিভাজন করার পর ছবিটা এরকম দাঁড়ায়, একটু কাছে করে দিই। তাহলে অলিক বলটাকে আমরা দুটো উপাংশ ভাগ করে নিয়েছি, m এ sin থিটা, m এ cos থিটা। তো সাম্যাবস্থার ক্ষেত্রে তাহলে স্থির থাকতে বলে প্রত্যেকটা বলকে ব্যালেন্স করবে। তাহলে প্রত্যেকটা বলকে যদি ব্যালেন্স করে, আমাকে এর মানটা বার করতে হবে, এটা মুছে দিলাম। আমরা সলিউশনে যাই। তাহলে দেখো, মিউ n প্লাস mg sin থিটা, মিউ n প্লাস mg sin থিটা সমান m a cos থিটা। আর n ইকুয়ালস টু আসছে, n এর উপর দিকে আছে mg cos থিটা প্লাস m a। তোমার মানটা আমরা বসিয়ে দেবো n এর ফার্স্ট ইকুয়েশন। মিউ n এর জায়গায় মানটা বসিয়ে দিলে অতএব মিউ mg cos থিটা প্লাস মিউ m a sin থিটা সমান প্লাস mg sin থিটা সমান m a cos থিটা। এটা বার করতে হলে কোনদিকে নিয়ে যাই, তাহলে mg টা কমন নিলাম, sin থিটা প্লাস m cos থিটা বাই
এম এটা কমন যাবে, তাহলে এ সমান এটা এদিকে গেলে cos থিটা মাইনাস মিউ এম আছে, একটা এমটা কেটে যাবে, এটা আমরা মিউ এর মানটা যেহেতু cot করতে হবে সেটা sin থিটাকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এমটা কত হবে, তাহলে জি sin থিটাতে উপর নিচে ভাগ করছি 1 প্লাস মিউ cot থিটা বাই cot থিটা মাইনাস, এটাই হচ্ছে ত্বরণ। যে ত্বরণে ব্লকটিকে গতিশীল করা হলে অনুভূমিক দিকে ওটা নততল বরাবর উপর দিকে পিছলে যেতে পারবে না। এর থেকে যদি বেশি ত্বরণ দিই তাহলে পিছলে উপর দিকে চলে যাবে। ঠিক আছে, আমরা প্রবলেমটা করে ফেললাম। এরপরে চলে আসবো পরের একটা প্রবলেম। একটা নততলের উপর দুটো ব্লক আছে, একটা নততলের উপর দুটো ব্লক আছে যাদের ধরো M1 ও M2, এটা M1 M2, এর ঘর্ষণ গুণাঙ্ক μ1 এর μ2। μ1 টা বড়, μ2 টা ছোট, μ1 গ্রেটার μ2 বলা হয়েছে। তো দুটোকে যখন ছেড়ে দেবো গতিশীল অবস্থায় দুটো ব্লকের মধ্যে কত বল কাজ করবে, মানে দুটো ব্লকের কন্টাক্ট ফোর্স কত, আর থিটা কত হলে ন্যূনতম মান কত হলে দুটো ব্লক ও নিচের দিকে গতিশীল হবার উপক্রম করবে। তাহলে 1 নম্বর কোশ্চেন, গতিশীল অবস্থায় ব্লক দুটির মধ্যে কন্টাক্ট ফোর্স কত, আর 2 নম্বর থিটার যে ন্যূনতম মানের জন্য ব্লক দুটি একটু দূরে করে দিন, আর ঠিকই আছে, পরার উপক্রম করবে তার মান নির্ণয় করে। আমাদের দুটো প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। তো গতিশীল অবস্থায় এদের মধ্যে কত ফ্রিকশন কন্টাক্ট ফোর্স কাজ করছে, আর থিটার ন্যূনতম মান কত হলে ব্লক দুটি নিচের দিকে নামার চেষ্টা করবে, এই আমাদের প্রশ্ন। তো আমরা সলিউশনে যাব। μ1 টা বড় যদি না হয় কি হবে দেখো, μ1 টা মানে কি, যদি μ1 টা ছোট হতো তাহলে এ ছেড়ে মিলিয়ে চলে আসতো আর এখানে থেকে যেত, মানে দুটোর মধ্যে কন্টাক্ট থাকতো না, সেই জন্য μ1 টাকে অবশ্যই বড় হতে হবে। তো দেখো আমরা যদি ছবিতে আসি, M1 এর সাপেক্ষে ভাবলে M1 এর সাপেক্ষে ভাবলে এদিকে কাজ করছে M1 জি sin থিটা, এদিকে কাজ করছে μ1 n1 মানে μ1 mg cos থিটা, এইটা একটা বল প্রয়োগ করবে, এদিকে একটা ফোর্স কাজ করছে, বললাম কন্টাক্ট ফোর্স F1। ঠিক আছে,
নামছে এই তরল, দুটো একসাথে নামবে। দ্বিতীয়টার সাপেক্ষে M2 এর ক্ষেত্রে প্রতিক্রিয়া কন্টাক্ট ফোর্সটা এদিকে মিডল পয়েন্ট থেকে হতো, মিডল পয়েন্ট থেকে দেখো M2G sin থিটা নিচের দিকে, μ2 M2 বা μ2 M2G cos থিটা উপরের দিকে নামছে এই তরল, গতিশীল অবস্থায় বলেছে। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম ফ্রি বডি। F1 F2টা, F1 যেটা সেটা হচ্ছে কন্টাক্ট ফোর্স, এটাই আমরা বার করব। তাহলে আমরা ইকুয়েশন যদি করে ফেলি, সমীকরণ গঠন করি, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে m1g sin θ প্লাস f1 মাইনাস μ2 m1 হবে μ1 m1 সমান কেন লিখলাম মাইনাস cos θ সমান m1 a। এটা প্রথমটার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখে ফেলেছি। এটা এক নম্বরের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত হবে? m2g sin θ মাইনাস f1 মাইনাস mu2 m2g cos θ সমান m2। তাহলে এই হচ্ছে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের f1 এর মানটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা একটা কাজ করি, প্রথম সমীকরণ এক নম্বরটাকে আমরা এরটা বার করতে চাইছি। এক নম্বর সমীকরণকে m2 দিয়ে গুণ করব, মাইনাস বিয়োগ করে দিলে দেখো এই কোষাগুলো কেটে যাবে। 2 নম্বরটাকে m1 দিয়ে গুণ করে মাইনাস করে দেবো। প্রথমটাকে m2 দিয়ে গুণ করে, দ্বিতীয়টাকে m1 দিয়ে গুণ করে মাইনাস করে দেবো। ছোটটা মুছে দিলাম। তাহলে আমাদের যেটা দাঁড়ালো, দেখো এটাকে m2 দিয়ে গুণ করলে এখানে আসছে m1 m2g sin θ, এটা হয়ে গেল, এটা কেটে গেল। আর এটাতে থাকলো m1f সরি m2f minus mu m1 m2g cos θ। আচ্ছা বিয়োগ করলে এই দিকটাও কেটে যাবে, মাইনাস করে তাহলে প্লাস m1 f1 প্লাস mu2 m1 m2g cos θ সমান 0। তোমরা করে দেখবে এটাই চলে এসেছে। তাহলে f1 চলে এলো, আমাদের f1 এর ভ্যালুটা চলে এলো 1 মিনিট। তাহলে এখান থেকে আমাদের f1 এর ভ্যালুটা চলে আসছে m1 m2 g cos θ μ1 minus μ2 by m1 plus m2। তাহলে দুটোর মধ্যে কন্টাক্ট ফোর্সের মানটা আমরা নির্ণয় করে ফেললাম। এরপর চলে আসি থিটার মান ন্যূনতম কত হলে, মানে আমাকে স্থিতিকোণ বা বিরামকোণের মানটা বার করতে হবে টোটাল সিস্টেমের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট অ্যান্সার কমপ্লিট, দিস ইজ দ্য কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্সের মানটা আমরা পেয়ে গেলাম। এরপর
থিটার মান ন্যূনতম কত হলে দাঁড়িয়ে থাকবে। তো নিচের দিকে মোট বল কাজ করছে কত, m1g sin থিটা প্লাস m2g sin থিটা। এদের জন্য নামার চেষ্টা করছে, সেটাকে ধরে রাখার চেষ্টা করছে দুটো ফ্রিকশন। টোটাল সিস্টেমের ক্ষেত্রে একটা ক্যান্সেল, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া টোটালটা প্লাস মাইনাস 0 হয়ে যাচ্ছে। ব্যালেন্স হচ্ছে m1 μ1 m1g cos θ প্লাস μ2 m2g cos θ। এই দুটো ফ্রিকশন, দুটো যে ফ্রিকশন এখানে, সেটা যদি টোটাল mg sin θ কে ব্যালেন্স করতে পারে, তবেই থিটার মানটা ন্যূনতম মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে লিখবো। তো আমরা ন্যূনতম মানে কতক্ষণ অবধি স্থির থাকতে পারবে সেটা বার করি। তাহলে এখান থেকে আমাদের কমন চলে যাচ্ছে, জিটা কেটে যাচ্ছে, তাহলে কি যেন বার করবো আমরা, থিটা। তাহলে এখান থেকে যদি আমরা জি সাইন থিটাটা কমন নিই, তাহলে m1 প্লাস m2 আর জিটা কেটেই দিলাম। আর এখান থেকে আমরা কমন নিলাম μ1টা কমন যাচ্ছে, cos θ কমন নিলাম, cos θ। তাহলে μ1 m1 প্লাস μ2 m2, তাহলে থিটা tan θ চলে এলো μ1 m1 প্লাস μ2 m2 বাই m1 প্লাস m2। এই থিটা হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ন্যূনতম বলতে গেলে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে লেখা যেত, ওটা হলো লিমিটিং, ওটার থেকে বেশি হতে হবে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু tan ইনভার্স μ1 m1 প্লাস μ2 m2 বাই, এটাই হচ্ছে থিটার ন্যূনতম মান। এই মানটার জন্য ওটা স্থির থাকতে পারবে, বা এটার যদি সমান হয় তাহলে স্থির থাকবে, থিটার মান যদি ওটার থেকে বড় হয় তাহলে নামবে, ছোট হলে নামবে না। এটা হচ্ছে বিরামকোণ বা স্থিতিকোণের কনসেপ্ট থেকে অঙ্কটা করা হবে। এরপর আমাদের পরবর্তী সমস্যা, একটা অনুভূমিক টেবিল আছে, একটা অনুভূমিক টেবিল, তার উপরে একটা আমি এরকম ভাবে দেখি, একটা শিকল, একটা এল দৈর্ঘ্যের শিকলে কত অংশ ঝুলন্ত অবস্থায় থাকতে পারবে। মসৃণ হলে কিন্তু পারবে না, যে কোনো দৈর্ঘ্য নামিয়ে দেবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। মিউ বলে দিয়েছে টেবিলের তলের সঙ্গে শিকলের ঘর্ষণ গুণাঙ্ক, ছবিটা একটু দেখা যায়। এর দৈর্ঘ্যের এই যদি শিকল থাকে, এইটুকু টেবিলের ওপর আছে, বাকিটা নিচে চলছে। এইভাবে একটা শিকল ঝুলে আছে। তো ঝুলন্ত অংশের দৈর্ঘ্য ধরলাম এক্স, এক্স দৈর্ঘ্য ঝুলে থাকতে পারবে। তাহলে কত অংশ
তাহলে অংশটা যদি বলি তাহলে অংশ হবে x/l, অতএব ঝুলন্ত অংশের দৈর্ঘ্য x, তাহলে উপরটুকুনি হচ্ছে l - x, উপরটুকুনি হচ্ছে l - x। তাহলে পুরো ভর যদি শিকলের ভর আমরা m ধরে নিই, শিকলের ভর ধরলাম m, তাহলে এইটুকুনির ভর যদি বলি m1, ঝুলন্ত অংশের ভর m1 তাহলে হবে কত, m/l x, আর টেবিলের উপরের অংশের ভর m2 যদি বলি এটা কত হবে, m/l × l - x। টেবিলের উপর যতটা শিকল আছে তার ভর তাহলে হবে m/l × l। তাহলে দেখো জিনিসটাকে যদি এরকম ভাবি, তার মানে টেবিলের উপর একটা m2 ভর আছে, এই m2 ভরের জন্য এদিকে একটা mg কাজ করছে, m2g, এদিকে একটা m2g কাজ করছে, এদিকে একটা লম্ব বল কাজ করছে। এই লম্ব তাহলে শিকলটা চাইছে কি নিচে নামতে, এই নিচে কত চলে আছে m1, m1 কতর জন্য নামবে, m1g এর জন্য নামবে, মানে mg এর জন্য। এটাকে ধরতে গেলে উল্টো দিকে একটা ফ্রিকশন লাগবে, ফ্রিকশনটা হচ্ছে মিউ n। তাহলে মিউ nটা যদি m1g সমান হয় তবে শিকলটা স্থির থাকবে, মানে m1g চাইছে নামাতে আর ফ্রিকশন মিউ n ধরে রাখতে চাইছে। তার মানে অতএব m1g সমান মিউ n। এবার মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে n এর মানটা হচ্ছে m2g, তাহলে m1g সমান মিউ × m2g, g কাট। এবার m1 m2 মানটা বসিয়ে সমাধান করে x এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তো তোমরা তাহলে টেবিলের উপরের অংশের যে ওজন সেটা হলো m2g, তার জন্য ফ্রিকশন সেটাই হচ্ছে লম্ব বল n। তো তার জন্য আমাদের ফ্রিকশন তৈরি হলো, সেই ফ্রিকশনটা যদি ঝুলন্ত অংশের ওজন বা অভিকর্ষ বলকে প্রশমিত করতে পারে তবেই শিকলটা টেবিলের ওপর স্থির অবস্থায় রাখতে পারবে। ঠিক আছে, এই হলো আমাদের এখানে ফান্ডা। তাহলে m1 পেলাম কত, মিউ m2, তাহলে সেই মানটা আমরা m1 m2 মান আগেই পেয়ে গেছি, সেই মানটা বসিয়ে সমাধান করে আমরা x এর মান খুব সহজেই বার করে নিতে পারবো। এবার করে ফেলি। এটা করে দিই, তাহলে m1 কত, অতএব m/l × x সমান মিউ m2 কত, m/l × l - x। x চলে এলো μl/1 + m। তাহলে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য পেলাম μl/1 + μ। সুতরাং শিকলের দৈর্ঘ্যের x/l সমান μ/1 + μ। অংশ ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। তাহলে কত অংশ ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, μ/1 + μ অংশ, কারণ
মোট দৈর্ঘ্য এল, তাহলে এল এর কত অংশ তার কত গুণ, মিউ বাই 1 প্লাস মিউ গুণ তাই অত অংশ ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। এরপর একটা নিউমেরিক্যাল চলে আসে। নিউমেরিক্যাল বলা যায়, থিওরি বলা যায়, সবই বলা যায়, সেটা আমাদের বুঝে নিতে হবে। একটা অনুভূমিক দেওয়াল আছে, উল্লম্ব দেওয়াল, তো এখানে একজন ব্যক্তি কি করছে, একটা বইকে হোক বা পাথর ইটকে হোক ধরে রেখেছে, এইভাবে এইভাবে ধরে রেখেছে। মোটামুটি দেখানোর চেষ্টা করছি, খুব ভালো আঁকতে পারি না, বোঝা নিয়ে পাবো। যা বলো বলো, একজন ব্যক্তি এইভাবে একটা বস্তুকে বা বইকে, বললাম বই আছে, এইভাবে ধরে রেখেছে হাত দিয়ে। আঙুলের বুকে রাতের মতো হয়ে গেল, বোঝেন কথা, এইভাবে ধরে রেখেছে। এবার ধরে রাখতে গেলে যেটা একটা বল প্রয়োগ করছে, এই বস্তুটা বা বইটার যে ওজন সেটা সোজাসুজি নিচের দিকে কাজ করছে, সোজাসুজি নিচের দিকে নেমে আসতে চাইছে এমজির জন্য, তো ওটাকে ধরে রাখতে হবে। তাহলে ধরে রাখতে গেলে এই দেওয়ালের সাথে এই বইটার, যদি বই মনে করি, তার একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেই ঘর্ষণ বলটা কাজ করতে দিতে, কারণ এটাকে আটকাতে হবে। তাহলে মিউ2 বলে ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ2n। আবার হাতের সঙ্গে বইয়ের একটা ঘর্ষণ বল কাজ করে, সেটা মিউ1n। তাহলে এই দুটো বল, উল্লম্ব দিকে যে দুটো বল কাজ করছে, মিউ1n আর মিউ2n, সেই দুটো এমজি কে বা অভিকর্ষ বলকে প্রশমিত করবে। তো আমরা যে বলটা প্রয়োগ করলাম এদিকে, সেটাই রিটার্ন দেবে। তাহলে এমটাই হচ্ছে তলটা, এটা তলে আমরা এইভাবে বল প্রয়োগ করলে তার প্রতিক্রিয়াটা এদিকে, তাহলে এমটাই হচ্ছে এর সমান। তার মানে হতে এমজি ইকুয়ালস টু, মানে লেস দ্যান ইকুয়ালস, যদি ধরে রাখতে হয় এমজিটা লেস দ্যান হতে হবে বা ইকুয়ালস টু হতে হবে মিউ1 n প্লাস মিউ2n, বা আমরা ইকুয়াল টু দিতে পারি। তাহলে এখান থেকে শিখলে এমজি বা মিউ1 প্লাস মিউ2 n এর ওটা f গ্রেটার দ্যান ইকুয়ালস টু মধ্যে দিলাম f গ্রেটার দ্যান ইকুয়ালস টু m1 প্লাস m2, সরি mg বাই mu1 প্লাস m2। যদি দুটো মিউ সমান হয় তাহলে 2 মিউ হয়ে যাবে। তাহলে কত বল প্রয়োগ করলে ন্যূনতম ধরে রাখা যাবে আমরা পেয়ে গেলাম। তো এরকম ধরনের প্রবলেম অঙ্ক দিলে আমরা সমান চিহ্ন দিয়ে করব। এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু ন্যূনতম বলটা বার করে, তাহলে ন্যূনতম কত বল প্রয়োগ করলে ধরে রাখা যাবে, ন্যূনতম F বল, F অনুভূমিক বল প্রয়োগ করলে বইটি স্থির অবস্থায় থাকবে। বইটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমাদের কত অনুভূমিক বল প্রয়োগ করতে হচ্ছে, মিনিমাম ফোর্স mg বাই
μ1 প্লাস μ2 পরিমাণ বল প্রয়োগ করলে বইটা অনুভূমিকভাবে স্থির অবস্থায় একটা হচ্ছে অনুভূমিক বল থাকতে পারে। এরপর চলে আসে একটা সিলিন্ডার আছে, চোঙ, চোঙটা ওমেগা বেগে ঘুরছে। চোঙটি ওমেগা কৌণিক বেগে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। তো এর ভিতরের দেওয়ালে একটা m ভরের ব্লক স্থির আছে। প্রশ্নটা হলো এর ভিতরের দেওয়ালে একটি m ভরের ব্লক স্থির আছে। তাহলে মিউটা কত, তাহলে মিউ এর মানটা কত, কত হলে স্থির থাকতে পারবে সেটা আমরা মানে m ভরের যে ব্লক আর দেওয়াল এদের মধ্যে কত মিউ কাজ করছে। তো দেখো mg এর জন্য এদিকে mg কাজ করছে বড় বড় রাখে, বৃত্তপথে ঘুরলে আমরা আগে একটা প্রবলেম দেখলাম, এদিকে একটা অপকেন্দ্র বল কাজ করে m, ধরলাম এটার ব্যাসার্ধ r, এটা বলে দিয়েছে চোঙের ব্যাসার্ধ r, তাহলে m ওমেগা স্কয়ার r অপকেন্দ্র বল। বস্তুর উপর দেওয়ালে কত, তাহলে এইটাই হলো প্রতিক্রিয়া হিসেবে আসবে কেন, mg কে ব্যালেন্স করবে মিউ এর ফ্রিকশন। তার মানে এখানে যে অপকেন্দ্র বল অনুভূত হবে বস্তু দ্বারা বৃত্তপথে ঘোরার সময়, যেমন এটাকে আমরা মরণকূপ বলতে পারি, মরণকূপের খেলার ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনাই ঘটে, ফ্রিকশনটা কিন্তু গাড়ির ওজনটাকে ধরে রাখে। তাহলে এন এর মানটা কি হচ্ছে, অতএব মিউ এন ইকুয়ালস টু mg, এন এর মান হচ্ছে m ওমেগা স্কয়ার r ওমেগা, তাহলে মিউ চলে এলো g বাই ওমেগা স্কয়ার r। তাহলে মিউ এর মানটা কত হতে হবে, g বাই ওমেগা স্কয়ার r। ঠিক আছে, এরপরে চলে আসি কতগুলো ছোট ছোট সূত্র, সেটা নিয়ে আমরা অনেক কটাই অঙ্ক করে ফেললাম। তো একটি গাড়ি আলো আছে সামনে, একটি গাড়ি অনুভূমিক রাস্তায় গতিশীল, ত্বরণে যাচ্ছে। তো
গাড়ির হেডলাইটের সীমা ও বেগের সম্পর্ক এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে একজন রাতের বেলা গাড়ি চালাচ্ছে, সে দেখতে পেল গাড়ির হেডলাইট তার অসীম দূরত্ব অব্দি যাবে, একটা নির্দিষ্ট দূরত্ব অব্দি যাবে। বললাম ডি দূরত্বটা গর্ত দেখতে পেল, তাহলে সে নিশ্চয়ই ব্রেক কষবে। তো ব্রেক কষলে যে বাধা বল কাজ করলো, বাধা বলটা গাড়িটাকে মন্দন সৃষ্টি করবে এবং একটা দূরত্ব গিয়ে থামতে হবে। থামার দূরত্বটাই কিন্তু হেডলাইটের সীমা হতে হবে। সেখান থেকে আমরা বেগ, মানে সেইখান থেকে আমরা গাড়ির স্পিড লিমিট ক্যালকুলেট করতে পারবো, মানে কত বেগে চললে ওখানে গিয়ে থামতে পারে। নিরাপদ সীমা বা হেডলাইটের নিরাপদ সীমা বলা হয়। নিরাপদ মানে কত দূরত্ব গিয়ে, নিরাপদ সীমা মানে নিরাপদ সীমা মানে ব্রেক দিয়ে বা ব্রেক বসে থামার দূরত্ব, কত দূরত্ব গিয়ে ব্রেক বসে থামবে। এবার ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে ব্রেক কষলে বললাম মন্দন, মন্দন সৃষ্টি করবে কি বাধা বল, বাধা বল বাই বল। বাধা বল মানে ফ্রিকশন, মানে মিউ এমজি, মানে মিউ এমএ, মিউ এমজি বলি পাইয়া, তাহলে মিউ জি। তাহলে মন্দনের সূত্র হচ্ছে অনুভূমিক তলের ক্ষেত্রে মন্দন হলো মিউ জি। এবার ধরলাম গাড়ির প্রাথমিক বেগ যখন ব্রেক কষেছে ইউ, ডি দূরত্বে থামবে, অতএব 0 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2a ইনটু d, তাহলে u স্কয়ার ইকুয়াল টু মিউ জি, তাহলে d চলে এলো ব্রেক কষে থামার দূরত্ব বা নিরাপদ সীমা চলে এলো u স্কয়ার বাই 2 মিউ জি। ব্রেক কষে থামার দূরত্বের সূত্র তাহলে হলো u স্কয়ার বাই 2 মিউ জি। ইউটা দেওয়া থাকবে, ইউ দেওয়া থাকবে। যদি থামতে সময় লাগে t, যদি ধরে নেওয়া হয় থামতে সময় লাগে t, অর্থাৎ 0 equals to u minus at, u by a, u by এটা থামার সময় u by mu g, থামার দূরত্ব u স্কয়ার বাই 2 মিউ জি। এই দুটো সূত্র দিয়ে তোমরা আউটগুলো দেখতে পারো। এই ডিটাকেই বলা হচ্ছে হেডলাইটের নিরাপদ সীমা। আমরা কত বেগে গাড়ি চালাবো, কারণ গাড়ির হেডলাইট একটা নির্দিষ্ট দূরত্ব অবধি পড়বে, তো আমরা এমন বেগে গাড়ি চালাবো না যে গর্তটা অতিক্রম করে চলে গেলাম, ব্রেক কষলেও থামা গেল না। তো এই দূরত্ব, গাড়ি যত দূরত্ব অবধি লাইট যায় তাহলে কত বেগে যাবে, স্পিড লিমিট, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে ইউ, আমাদের ইউ এর মানটা লেস দ্যান ইকুয়ালস টু হওয়া উচিত 2 মিউ ডি জি। গাড়ির হেডলাইটের আলো কত যায় ডি, দেখে নিয়ে আমরা কত দূরত্ব অবধি স্পিড লিমিট করতে পারি, সেটা গাড়িটা কত ব্রেক কষা যেতে পারে, ব্রেক কষলে কোথায় গিয়ে থামবে
সেটা হলো লাইটের কত দূরত্ব অবধি লাইটটা যায় সেটা দেখে আমরা ইউটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা স্পিড লিমিট করতে পারি। ঠিক আছে, এই প্রবলেমগুলো আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করলাম। আমরা আজকে ফ্রিকশনের অবশিষ্ট অংশ আছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটাকে দেখে নিই, খুব একটা কিছু নেই, আপাতত নেই। আবার রোটেশনাল মোশন যখন করবো তখন আবর্ত ঘর্ষণটা বুঝিয়ে দেবো। তো এই প্রবলেমগুলো তোমরা দেখো আর তোমাদের বই থেকে গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করো। ফ্রিকশনে তোমাদের সিলেবাসের মধ্যে যা যা থিওরি পোর্শন ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, কয়েকটা অঙ্ক আমি দেখিয়ে দিলাম। তো তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে, আর বুঝতে না পারলে অবশ্যই জানাবে, কমেন্ট করো। আর পরের দিন যদি ইচ্ছা হয় তাহলে ফ্রিকশন থেকে কিছু জয়েন্ট বা নিউট ওরিয়েন্টেড কিছু প্রবলেম আমি করাবো পরের ভিডিওতে। আগের দিন তোমাদের দুটো টপিক আলোচনা করেছি, একটা মেকানিক্সের কিছু প্রবলেম জয়েন্টের জন্য, আর স্প্রিং ফোর্স নিয়ে আমি কিছু আলোচনা করেছিলাম, কম্বিনেশন অফ স্প্রিং। সেখান থেকে কিছু প্রবলেমও করিয়েছি যেগুলো বোর্ডের এক্সামের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও জয়েন্ট বা নিট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরের দিন আবার ফ্রিকশন এবং লস অফ মোশনের কিছু অঙ্ক আমি আবার করাবো পরের ভিডিওতে। তোমরা ভালো করে ফ্রিকশনটা করে নাও। দুটো ভিডিওতে আমার থিওরি পোর্শন প্লাস কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমি করিয়ে দিলাম, এগুলো দেখো। পরের ভিডিওতে আমি আবার নতুন কোনো ভালো সমস্যাগুলো নিয়ে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো আর ফ্রিকশনটা রেডি করে নাও, লস অফ মোশনটা রেডি করে নাও। এরপর আমাদের চ্যাপ্টার চলে যাবে রোটেশনাল মোশন বা আবর্ত গতি। আজকে অবধি বলেই আজকে আলোচনা আজকের দিনে শেষ করলাম।